আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থাপড়াতে থাপড়াতে জাস্ট সেন্সলেস করে ফেলবো বেয়াদব মেয়ে। অশান্তি চূড়ান্ত হয়েছে। আর না, কি যাও তুমি আমাকে ছাড়তে? ওকে ফাইন, ছেড়ে দাও, চলে যাও। তবু আমার মান সম্মান নিয়ে খেলা করো না। তোমার মতো স্টুপিড ব্রেইন আমার না। কাজিনের প্রতি যদি বিন্দুমাত্র উইকও হতাম, 28 বছর অবিবাহিত থাকার পর তোমার মতো স্টুপিড বিয়ে করে মানসিক যন্ত্রণা নিতাম না। অগ্নিদৃষ্টিতে তাকালো শান্তি। নবায়ত ভয়ানক খেপে গেছে। ওর রাগের ধরন অন্যরকম, যা সম্পর্কে প্রথম অভিজ্ঞতা শান্তির। নির্ভীক শান্তিও আজ ভয় পেতে বাধ্য হলো। ওর আগুন চোখকে উপেক্ষা করা নবায়ত ধমকাতে লাগলো। চোখ নামাও, ব্যাগপত্র গুছিয়ে বেরো। অনর চোখে ঠায় দাঁড়িয়ে শান্তি। এত তারা মানুষ হয়? ভাষা হারিয়ে ফেলল নবায়ত। চোয়াল শক্ত হয়ে উঠল ক্রমশ। ফের ধমকালো, নিজের যা কিছু আছে গুছিয়ে নাও। যেভাবে এনেছি ঠিক সেভাবেই রেখে আসবো। শান্তির মেজাজ তুঙ্গে, কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না। এই যে নাফের এখন তাকে ফিরিয়ে দিয়ে আসতে চাচ্ছে, এতেও মাথায় আগুন ধরে যাচ্ছে। নবায়তও এখন তপ্ত মেজাজে, তাই ঘর কাঁপিয়ে গর্জন দিল, রেডি হতে বলেছি আমি। কাঠজোড়া কাঁপিয়ে চমকে উঠল শান্তি। চোখ দুটো ছোট ছোট করে তাকালো এবার। নবায়ত শক্ত মুখে রক্তিম চোখে তাকিয়ে। নিজের আত্মসম্মানের সঙ্গে স্যাক্রিফাইস করা তার পক্ষে সম্ভব না। মোটা মাথা শান্তি কি তা বুঝবে? লাগাতার ধমক খেয়ে শ্যামলা মুখের ভয়ঙ্কর আকৃতি দেখে বাধ্য হয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল শান্তি। নবায়ত কোনো রকমে তৈরি হয়ে ড্রাইভারকে কল করলো গাড়ি বের করতে। এরপর শান্তিকে কঠিন দৃষ্টি দিয়ে বোঝালো তাকে অনুসরণ করতে। মস্তিষ্ক শূন্য শান্তির। আসলে বিয়ে ভেঙে গেল তার। ওই হেনার জন্য নাফের তাকে ফিরিয়ে দিচ্ছে। এই যে বিয়ে করলো এর কোনো দাম রইল না। একসাথে এতগুলো দিন থাকলো, সব মিথ্যা। পুরুষ মানুষ এত বেঈমান হয়? পুরো রাস্তা একদম নিশ্চুপ রইল শান্তি। নবায়ত গম্ভীর হয়েছিল, বসেছিল ড্রাইভারের পাশে। পেছনে গুমর ধরে থাকা শান্তির মনে কি চলছে জানা নেই। তালাল শেখের বাড়ি পৌঁছাতে রাত বাজলো 1টা। কলিং বেজের শব্দ শুনে শান্তির বড় মামা দরজা খুললেন। মাঝরাতে বিধ্বস্ত মুখে ভাগ্নিকে দেখে বিচলিত হলেন খুব। নবায়তকে ভেতরে নিয়ে বসতে দেওয়া হলো। শান্তি স্তব্ধ মুখে একপাশে দাঁড়িয়ে। বড় মামা থমথমে গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? শান্তি আমার সঙ্গে থাকতে চায় না। জোর জুলুম করে রাখা সম্ভব হলো না। মামার মুখ শক্ত হয়ে গেল। বড় মামি ছুটে এলেন। বেরিয়ে এলেন তালাল শেখও। নবায়তের মাথা নিচু। শান্তি কোন ধরনের মেয়ে জানে সবাই, নবায়ত সম্পর্কেও জানে। তাই তালাল শেখ বললেন, আমরা এ ব্যাপারে কাল বসে কথা বলি। তোমাদের দুজনের মাথা ঠান্ডা হোক, তারপর খোলামেলা আলোচনা করব। নিমেষে উঠে দাঁড়ালো নবায়ত। গম্ভীর গলায় বলল, কখন আসবো বলে দিন। আহত চোখে তাকালো সকলে। বড় মামি বললেন, থেকে যাও বাবা, এত রাগ করো না। এক ঝলক শান্তির দিকে তাকালো নবায়ত। এরপর দম ধরে বলল, দুঃখিত মামি, বাড়িতে কেউ জানে না। ওদিকটা সামলাতে হবে। কাল সঠিক সময়ে উপস্থিত হব। বিদায় নিয়ে চলে যেতে উদ্যত হয়েও থেমে গেল নবায়ত। দীর্ঘশ্বাস ফেলে তালাল শেখকে বললেন, নানু ভাই, শান্তিকে রেখে যাচ্ছি, কিন্তু ছেড়ে যাচ্ছি না। একটু থেমে ফের বলল, আমার স্ত্রীকে রেখে গেলাম। আশা করি অফিসিয়ালি সে আলাদা না হওয়া পর্যন্ত সে সসম্মানে কটুবাক্যহীন এখানে থাকবে। ঝোট ঝামেলা প্রতিটা দম্পতির মধ্যেই হয়, আমাদেরও হয়েছে। আমি অপারগ, ওকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, তাই মাঝরাতেই রেখে গেলাম। বাকি কথা আগামীকাল হবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল নবায়ত। শান্তি মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে। তালাল শেখ আহত গলায় বলল, অমন শান্ত মাথার ছেলের হঠাৎ কি হলো বলো তো বড় বৌমা? বড় মামি আর চোখে তাকালো শান্তির মুখে। তারপর বিস্ময়াপন্ন গলায় বলল, শান্তশিষ্ট পুরুষ মানুষ সহজে বিগড়ায় না, আর যদি একবার বিগড়ায় উপায় থাকে না। এইবার হয় সব তছনছ হবে, নয়তো সব গড়ে উঠবে। সবটা নির্ভর করছে আপনার নাতনির উপর বাবা। মুখোমুখি নবায়ত আর তালাল শেখ, পাশাপাশি নবায়ত শান্তি। তালাল শেখ গম্ভীর, নবায়ত শান্ত। আর শান্তি ভীত, উদ্বিগ্ন, তীব্র কষ্টে জর্জরিত। বাইরে শক্ত মূর্তিরূপে বসে থাকলেও ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া শান্তিকে কি টের পাচ্ছে নবায়ত? স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব কলহ অস্বাভাবিক কিছু না। তাই নবায়ত শান্তির দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসল তালাল শেখ।
কথা ছিল মামারও উপস্থিত থাকবে নোবায়েতের দাদু ভাইও, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করলো নোবায়েত নিজেই। হুট করেই সকালবেলা ফোন করে জানালো নানু ভাই আর শান্তি দুজনের সঙ্গে একান্তে কথা বলবে সে। এরপর দুপুরের আগেই উপস্থিত হলো নোবায়েত। তালাল শেখ নাতনি আর নাত জামাই নিয়ে আলাদা ঘরে বসলেন। দৃঢ় কণ্ঠে শান্তিকে প্রশ্ন করলেন, এই বিয়েতে সুখী হলেই না তুমি বেরিয়ে আসতে চাও সম্পর্ক থেকে? নিশ্চুপ স্তব্ধ শান্তি অনড়ভাবে বসে পলকহীন মলিন চোখে তাকিয়ে রইল নানু ভাইয়ের দিকে। নোবায়েত দেখল প্রাণহীন দৃষ্টি, বিবর্ণ মুখের শান্তিকে। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। বিয়ের সম্পর্কটা কেমন? 3 কবুল পড়ে সামাজিক রীতিতে শুধু বিয়েই হয়েছে, আর তো কিছু হয়নি। না মেয়েটার ভালোবাসার স্বীকারোক্তি পেয়েছে, আর না দিয়েছে স্বামীর অধিকার। তবু অদৃশ্য এক মায়ের হৃৎপিণ্ডটা ছটফট করছে। মেয়েটা যে তার বউয়ের প্রতি এই অনুভূতিটাকে ভালোবাসা বললে ভুল হবে না। এ কেবল তার অনুভূতি, একান্তই তার। কিন্তু শান্তির? অকস্মাৎ মনে পড়ে গেল গত রাতে শান্তির চাওয়া বিচ্ছেদের কথা। চমকে উঠল নোবায়েত, বিস্ময় ভরে তাকালো শান্তির মুখপানে। গত রাতে ডিভোর্স চেয়ে আজ কেন এমন নির্লিপ্ত হয়ে আছে? নানু ভাইকে কেন জোর গলায় বলছে না? আমার ডিভোর্স চাই, নাফেরকে আমি ডিভোর্স দিব। ধীরে ধীরে নিজেকে শক্ত করে নিল নোবায়েত। শান্তির বেদনার্ত মুখে প্রাণহীন চোখে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, শান্তি আমাকে ডিভোর্স দিতে চায় নানু ভাই। আপনি অনুমতি দিলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব। নোবায়েতের এহনো কথা বজ্রপাত ঘটালো শান্তির হৃদয়ে। চকিতে তাকালো মানুষটার পানে। ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল চোখ দুটো। অজস্র নোনা পানি জমল সেখানে। নোবায়েত খেয়াল করল, স্পষ্ট দেখল নির্ভীক শান্তির অসহায় মুখ। টের পেল ভেতরে ভেতরে হাউমাউ করে কাঁদছে তার বউ। হাউমাউ করে কাঁদছে। মুহূর্তেই চট করে মুখ ঘুরালো, আড়ালে ফিচেল হাসলো একবার। তারপর নিজেকে পূর্বের ন্যায় কঠিন করে নানু ভাইয়ের দিকে তাকালো। তালাল শেখ দৃঢ় চোখে তাকিয়ে আছেন। নোবায়েত চোখে ইশারা করলো তাকে কিছু বলতে। অমনি তিনি বললেন, মৌনতা সম্মতি লক্ষণ। তার মানে তুমি নুবাইদের সাথে সংসার করতে চাইছো না? আচ্ছা বেশ, হোক তবে তোমাদের বিচ্ছেদ। আচমকা কেঁপে উঠল শান্তি। ওর চমকে যাওয়া কেঁপে ওঠা স্পষ্ট বুঝতে পারল নোবায়েত আর নানু ভাই। শান্তির চোখ বেয়ে অশ্রু ঝরবে প্রায়। ঝাপসা চোখে হতভম্ব মুখে নানু ভাইয়ের দিকে তাকিয়ে আছে সে। নানু ভাই ফের বললেন, যেহেতু তোমরা আলাদা হয়েই যাবে, আমার আর কোনো কিছু করার নেই। কিন্তু কোনো দম্পতি যদি আইনিভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, তাহলে তাদেরকে অন্তত 6 মাস ভাবার সময় দেওয়া হয়। আমি চাই তুমি আর নুবায়েত 9 দিন সময় নাও। নুবায়েত 9 দিনের জন্য ওর গ্রামের বাড়িতে যাচ্ছে। সেখানে ওর দাদু ভাই নাজিদের জন্মস্থান। একটি মসজিদ নির্মাণের কাজ চলছে ওখানে। নাজিরের শরীর খারাপ, তাই ওর হয়ে সব দায়িত্ব পালন করবে নুবায়েত। আমি চাচ্ছি তুমি নুবায়েতের সঙ্গে যাও। এই 9 দিনে যদি তোমার মনের পরিবর্তন ঘটে ভালো, পরিবর্তন না ঘটলেও সমস্যা নেই। ফিরে আসার পরে আইনিভাবে তোমাদের আলাদা হবার ব্যবস্থা করে দেব। পরের দিন ভোরবেলা তালাল শেখের বাড়ির সামনে এসে গাড়ি থামলো নোবায়েতের। গেটের সামনে দাঁড়িয়ে আছেন তালাল শেখ। পাশে অফ হোয়াইট সালোয়ার কামিজ পরে শান্তি দাঁড়িয়ে, হাতে ছোট্ট একটা লাগেজ। নোবায়েত গাড়ির ডোর খুলে দিল। তালাল শেখ শান্তির কাঁধে ভরসা ভরে হাত রাখলেন, বললেন, দেরি হয়ে যাচ্ছে, উঠে বসো। দোয়া করি তোমার জীবনে সব ভালো হোক। এক পলক নানু ভাইকে দেখে গাড়িতে উঠে বসলো শান্তি। ড্রাইভিং সিটে নোবায়েত বসে আছে। ব্ল্যাক কালার ফর্মাল পোশাকে দারুণ হ্যান্ডসাম লাগছে। আচমকা চমৎকার এক পুরুষ সুগন্ধি এসে নাকে লাগলো। বুঝতে বাকি রইল না নোবায়েতের শরীর থেকে এই ঘ্রাণ আসছে। সিটে বসে সামনে দৃষ্টি স্থির রাখলো সে। একবারও তাকালো না নোবায়েতের দিকে। নোবায়েত তাকালো তার দিকে। খুবই আশ্চর্য হলো বউয়ের মাথায় ঘোমটা দেখে। আর কত আশ্চর্যজনক ঘটনা করবে মেয়েটা। নারী মন এত রহস্যময় কেন? নারী আচরণ কেন এত ধাঁধা মেশানো? ছোট্ট করে নিঃশ্বাস ফেলল নোবায়েত। মনে মনে হাসলো কিঞ্চিত। তারপর নানু ভাইয়ের থেকে বিদায় নিয়ে শান্তিকে বলল, ডোর লক করে দাও। মৃদু চমকে নোবায়েতের দিকে তাকালো শান্তি। যেন কি বলেছে শুনতেই পায়নি সে। নোবায়েত বুঝলো ওর অনুভূতি। মুখে মিথ্যা গাম্ভীর্য ফুটিয়ে তুলে পুনরায় বলল, ডোর লক হয়নি, ভালোভাবে লক করো। সঙ্গে সঙ্গে ডোর লক করে দিল শান্তি। গাড়ি স্টার্ট করার পূর্বে নোবায়েত আবারও আদেশ সূচকে বলল, গ্রামের পথ সুবিধার নয়, ভীষণ আঁকাবাঁকা আর ভাঙা রাস্তা। সিট বেল্ট লাগাও। শান্তির ইচ্ছে হলো না সিট বেল্ট লাগাতে। নোবায়েত 2 বার বলল, তবুও সে কথা শুনল না। অগত্যা ওভাবেই গাড়ি স্টার্ট করলো নোবায়েত। প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। চুপচাপ বসে আছে দুজন। ড্রাইভিংয়ের ফাঁকে শান্তির খেয়াল রাখছে নোবায়েত। আর শান্তি জানালার দিকে মুখ ঘুরিয়ে আছে। সে বোঝাচ্ছে রাস্তা দেখছে, আসলে তা নয়। মুখ ওদিকে থাকলেও মন নোবায়েতের দিকে। বুকের ভেতর তীব্র কষ্টে জর্জরিত হয়ে আছে সে। বেঈমান নাফের কেন একটু বুঝতে পারছে না।
শহর পেরিয়ে এবার গ্রামের দিকে গাড়ি এগোবে। তার আগে একবার গাড়ি থামালো নোবায়েত। শান্তিকে জিজ্ঞেস করলো, কিছু খাবে? মাথা নেড়ে না না করলো শান্তি। দীর্ঘশ্বাস ফেলে নোবায়েত পাশে এক দোকান থেকে ঠান্ডা পানীয় চকলেট নিয়ে এলো। শান্তিকে সাথে উদ্যত হয়ে খেয়াল করলো ও সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। তবে কি খারাপ লাগছে? ইস, সর্বক্ষণ ছটফট করা চঞ্চল মেয়েটা কেমন নির্বাক হয়ে পড়েছে। সব দোষ তার। বাচ্চা মেয়ে, তার কিশোরী বউটার কোনো দোষ নেই। আসামি সে নিজেই, ভেবে বাঁকা হাসলো। সচেতন গলায় প্রশ্ন করলো, শান্তি, শরীর খারাপ লাগছে? চোখ দুটো বন্ধ রেখে দুদিকে মাথা নাড়ল শান্তি। নোবায়েত মনে মনে বলল, খারাপ তো অবশ্যই লাগছে বউ, কিন্তু সেটা শরীরে না, মনে। মুখে বলল, খিদে পেয়েছে? এবারও না করলো শান্তি। নোবায়েত একটুখানি কাছে ঘেঁষে নরম গলায় বলল, একটু পানি খাও, আরও 2 ঘন্টার পথ। এই গরমে এতক্ষণ পানি না খেয়ে থাকা উচিত না। এবারে তাকালো শান্তি। হুট করে এত কাছে নোবায়েতকে দেখে বুকের ব্যথাটা টনটন করে উঠল। ইচ্ছে করলে বলিষ্ঠ বুকটায় ঝাঁপিয়ে পড়তে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে ইচ্ছে করলো, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না নাফের। আমি যেমন আপনাকে বিয়ে করতে চাইনি, ঠিক তেমনই এখন আমার বিয়েটা ভাঙতেও চাই না। সেদিন রাতে যা করেছি সবটা জেদের বশে, রাগের মাথায়, ভয়াবহ রকম হিংসা থেকে। আপনার পাশে অন্য কোনো মেয়েকে দেখলে হিংসে হয় আমার, জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কেন হয় এমন নাফের? কেন হয় বলুন তো? বুকের ভেতর হওয়া তীব্র যন্ত্রণাটুকুও বোঝাতে মন চাইল। শক্ত করে বুকে জড়িয়ে ধরে মানুষটাকে প্রশ্ন করতে ইচ্ছে করলো, এখানে কেন কষ্ট হচ্ছে নাফের? আপনার আমার বিচ্ছেদ কেন মেনে নিতে চাইছে না এই বুক? কেন? বলা হলো না, কিছুই বলতে পারল না শান্তি। আর না ঝরাতে পারল 2 চোখে 2 ফোঁটা অশ্রুজল। অথচ ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিনা বাক্যে পানির বোতল নিয়ে একটু পানি খেলো সে। নোবায়েত যেন স্বস্তি পেল। গাড়ি স্টার্ট দিল ফের। 8 ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেল শান্তি। সে ঘুমাচ্ছে, নোবায়েত এটা টের পেল যখন ভাঙা রাস্তায় গাড়ি নড়চড়ে উঠল। আর তেড়ামি করে সিট বেল্ট না লাগানো শান্তি ঘুমে বুঁদ হয়ে নিজের ভারসাম্য হারালো। একটুর জন্য মেয়েটার মাথায় আঘাত লাগলো না। নোবায়েত তড়িৎ বেগে হাত বাড়িয়ে আগলে ধরল মাথা। গাড়ির ব্রেক কষল অত্যন্ত কৌশলে। ঘুমান্ত শান্তির মাথা আলগোছে বুকে টেনে নিল। বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ফেলে আগের মতো সিটে আধশোয়া করে দিল। তারপর সিট বেল্ট লাগিয়ে বিড়বিড় করে বলল, বেডরুমের বাইরে নরম বিছানা ছাড়াও এই মেয়ে এমন গভীর ঘুম ঘুমাতে পারে? সর্বস্ব লুট করে নিলেও তো টের পাবে না দেখছি। গ্রামে পৌঁছাতে 12টা বেজে গেল। মাথার উপর তির্যক হয়ে আছে সূর্যরাজ। শান্তি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। একটা বাংলো বাড়ির সামনে দাঁড়িয়ে এসে। বাংলোটা তার দাদু ভাইয়ের। জরুরি কাজে 2-1 দিনের জন্য এই গ্রামে আসা হয়। যখনই আসে তার কয়েকদিন আগে বংশের লোকজনদের জানিয়ে রাখে। তাদের মধ্যে কেউ না কেউ এসে ঠিক পুরো বাংলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। চাবি থাকে নির্দিষ্ট একজনের কাছে। নোবায়েতের চাচাতো দাদার ছেলে এগিয়ে এলো। কৌশলাদি বিনিময় করে বলল, হাত মুখ ধুয়ে রেস্ট করতে। দুপুরের খাবার তৈরি হচ্ছে তাদের জন্য। প্রসন্ন চিত্তে হাসলো নোবায়েত। গ্রামের হালচাল, মসজিদের কাজ, জমিজমা সম্পর্কে খোঁজ নিয়ে গাড়ির ডোর খুলল। শান্তির ঘুম ভাঙিয়ে বিরক্ত না করে চটজলদি পাজা কোলে করে নিয়ে চলে গেল বাংলোর ভেতর। বেডরুমে গিয়ে শান্তিকে শুয়ে দিয়ে সে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নিল। একটু পরে এলাকার এক চাওয়ালা ডাক শুনল। চাচাতো ভাইও 2 কাপ চা পাঠিয়ে দিয়েছে। সে গিয়ে আন্তরিক হেসে চা নিল। তারপর বেডরুমে এসে শান্তিকে ডাকলো। অনেকক্ষণ ডাকাডাকির পর ঘুম ভাঙল মেয়েটার। চোখ খুলে খুবই চমকে গেল। ধাতস্থ হয়ে উঠে বসে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়, গাড়ি থেকে কিভাবে এখানে এলো। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। নোবায়েত চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ওদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নাও, একটু পরেই দুপুরের খাবার এসে যাবে। পেটে চাপ অনুভব করলো শান্তি। সত্যি ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। হাত মুখ ধুয়ে নতুন আরেকটা সালোয়ার কামিজ পরে নিল সে। পার্পেল কালার তার ধবধবে ফর্সা ত্বকে এত সুন্দর ফুটে থাকলো। চা চুমুকের ফাঁকে একবার দেখেই নোবায়েতের নিঃশ্বাস আটকে এলো। চা পছন্দ নয় শান্তির, তবুও আজ খেলো। দুধ চা বলে মন্দ লাগলো না। চা শেষ করে নোবায়েত পুরো বাংলো ঘুরে দেখলো। আর শান্তি এক জায়গায় বসে ওটা সেটা দেখতে লাগলো। দুপুরে খাবার এলো ঠিক 1 ঘন্টা পর। টাকি মাছ ভর্তা, বেগুন ভাজি, গরুর কষা মাংস, সাদা ভাত, ডাল আর পায়েস। গোলাকৃতির ছোট্ট একটা টেবিলে মুখোমুখি বসে দুজন চুপচাপ খেয়ে নিল। ভর্তা, ভাজি, তরকারিতে ঝালের পরিমাণ এত বেশি ছিল যে মাথার উপর পাখা চললেও শান্তি ঘেমে উঠল।
ঠোঁট নাক লাল টকটকে হয়ে একাকার অবস্থা। অন্য কোনো সময় হলে চিৎকার চেঁচামেচি করে সব মাথায় তুলতো। নোবায়াতের কানের 12টা বাজিয়ে মাথা খেত, কিন্তু আজ সময় খুবই জটিল, যার কারণে কঠিন সমস্যায় পড়েও সে মুখ দিয়ে টু শব্দ করতে পারছে না। নাক টানা শব্দ শুনে আচমকা মাথা তুলল নোবায়াত। খাবারে ঝালের পরিমাণ বেশি হলেও তার সমস্যা হচ্ছিল না, বেশ সুস্বাদু লাগছিল। কিন্তু শান্তি যে এত ঝাল সহ্য করতে পারবে না, ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যখন খেয়াল করলো চমকে গেল। তড়িৎ পায়েসের বাটি সামনে ধরে মৃদু থমকে বলল, হায় আল্লাহ, কি অবস্থা হয়েছে মুখের! এত ঝাল লাগছে তবু স্টুপিডের মতো খেয়ে যাচ্ছ কেন? মিষ্টি খাও তাড়াতাড়ি। দু চোখ বেয়ে অনর্গল জল গড়াতে লাগলো শান্তির। এই জল শুধুই কি ঝালের, নাকি ভেতরে জমে থাকা কষ্টেরও? পায়েস খেলো না শান্তি। নোবায়াত বিরক্ত হয়ে আবার সাধলো। এত জেদ গাঢ় হলো তার। উঠে গিয়ে হাত ধুয়ে বেডরুমে চলে গেল। খাওয়া শেষ করে ধীরে সুস্থে নোবায়াত চলে গেল রুমে। হাতে পায়েসের বাটি, শান্তি স্তব্ধ মুখে বসে আছে, শ্বাস নিচ্ছে বড় বড় করে। নোবায়াত বলল, এক চামচ হলেও মুখে দাও, এত জেদ ভালো নয় শান্তি। শান্তির কোনো ভাবান্তর হলো না। মেজাজ গরম হলো নোবায়াতের। কঠিন চোখে তাকিয়ে বলল, তুমি কি যাচ্ছ বলো তো? পায়েস খাবে না রাইট? তো তোমার এই ঝাল ঠোঁটে চুমু খেয়ে যন্ত্রণা কমাবো? চকিতে তাকালো শান্তি। নোবায়াত চোখ ছোট ছোট করে বলল, এভাবে দেখাচ্ছ কেন? স্টিল নাও তুমি আমার ওয়াইফ। কথা না শুনলে শাস্তি দিতে বাসরও করবো, সমস্যা কোথায়? ডিভোর্স সমস্যা? কাল ডিভোর্স হলেও আজ বাসরের বৈধতা আছে, নো প্রবলেম। আকস্মিক নোবায়াতের এহন কথায় আরও বেশি সংকুচিত হয়ে গেল শান্তি, যা থেকে সতর্ক হলো নোবায়াত। নিজের চারপাশে আপদমস্তক গাম্ভীর্যের দেয়াল তুলে বলল, জাস্ট কিডিং। পায়েসটা খেয়ে নাও, আমি একটু বাইরে যাব। গ্রামে কাজে এসেছে নোবায়াত, তাই সম্পূর্ণ মনোযোগ তার কাজেই রয়েছে। ভেতরে ভেতরে অস্থিরতায় ভুগছে শান্তি। নিজেকে বোঝাতে পারছে না কিছুতেই। রাগ হচ্ছে ভীষণ। কেন নাফের বুঝতে পারছে না তাকে। সেই যে বেরিয়ে গেল মানুষটা, আর ফেরার নাম করল না। সারাদিনের কাঠফাটার রোদ, তীব্র গরমের পর প্রকৃতি এখন শীতল। খুব তাড়াহুড়ো নিয়ে সন্ধ্যা নামলো যেন। প্রকৃতির শীতল বাতাস ছোটাছুটি করতে লাগলো বাংলোর ভেতর। ছুঁয়ে দিল শান্তির কিশোরীর শরীরটুকুতেও। বিষণ্ণ মন হালকা হলো এতে। উঠে গিয়ে দরজা খুলল। আকাশে মেঘের ঘনঘটা। দিনের আলো মিশিয়ে যাওয়ার সাথে সাথে মেঘেরা গর্জন দিতে শুরু করলো। মন কেমন করে উঠল শান্তির। নাফের কোথায়? রাত নামছে। ফাঁকা বাংলোতে একাকী সে। এমনিতে খুব একটা ভীতু নয় শান্তি, তবু অচেনা জায়গায় একা একা গলা শুকিয়ে উঠল। এক ছুটে ভিতরে গিয়ে কল করলো নোবায়াতকে। রিসিভ হতেই গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, মিটিংয়ে আছি শান্তি, ফিরতে আরও 1 ঘন্টা লেট হবে। বাঁ দিকের ঘরে গিয়ে দেখো বুকশেলফ আছে, ওখান থেকে একটা বই পড়ে সময় কাটাও। বই পড়তে ইচ্ছে না করলে অনলাইনে সময় কাটাও। ফিরে এসে একসঙ্গে ডিনার করব। নিজের বক্তব্য শেষ করে কল কেটে দিল নোবায়াত। দীর্ঘশ্বাস ছাড়ল শান্তি। বই পড়ার অভ্যেস তার নেই, তাই ইচ্ছে করলো না বই পড়তে। ফেসবুক ইউটিউব কিছুতেই সময় ব্যয় করতে মন চাইল না। বাইরে বৃষ্টির শব্দ। আচমকা দক্ষিণা হাওয়া এসে আলিঙ্গন করলো তাকে, ডাকলো খুব সঙ্গোপনে। এক মুহূর্তে স্তব্ধ মুখে দাঁড়িয়ে থেকে কি যেন হলো মেয়েটার। চুপচাপ লাগেজ থেকে সবুজ রঙের একটি পাতলা ফিনফিনে শাড়ি বের করলো। কিভাবে যেন এই একটা শাড়ি উঠিয়েছিল। কে জানতে এই শাড়িটা পরেই আজ বৃষ্টিমুখর ঘর সন্ধ্যায় ভিজতে ইচ্ছে করবে। ভাগ্যিস বিয়ের পর শাশুড়ি মায়ের থেকে শাড়ি পরা শিখে নিয়েছিল। শাড়ি পরতে পরতে বৃষ্টির বেগ বাড়ল। উথাল পাতাল বাতাস আর ভারী বর্ষণ। আর দেরি করলো না শান্তি। এক ছুটে বেরিয়ে এলো বাগানের ফাঁকা জায়গাটায়। নিমিষে ভিজে একাকার হয়ে শরীরে শাড়ি লেপটে গেল। দুহাত দুদিকে মেলে মাথা উপরের দিকে তুলল সে। চোখ বুজে বুক ভরে শ্বাস নিল। মন শরীর সব ঠান্ডা। চমৎকার অনুভূতি হলো সর্বস্ব জুড়ে। খালি পায়ে কিছু সময় হাঁটলো। তারপর গিয়ে বসলো ভিজতে থাকা সবুজ সতেজ ঘাসের উপর। হাঁটুর উপর দুহাত রেখে তার উপর গাল ঠেকিয়ে চোখ বুজে ভিজতে থাকলো অবিশ্রান্ত হয়ে। শীত লাগছে, শরীরে কাঁটা দিয়ে উঠছে, ঠোঁট কাঁপছে, তবু উঠতে ইচ্ছে করছে না। আধ ঘন্টা পর বৃষ্টি মাথায় ছাতা নিয়ে ফিরল নোবায়াত। আশ্চর্য হয়ে গেল বাংলোর প্রধান দরজা খোলা দেখে। ভেতরে গিয়ে যখন শান্তিকে পেল না, ধক করে উঠলে বুকের মধ্যেখানে। তার শান্তি কোথায়? গলা শুকিয়ে গেল। একা রেখে যাওয়াতে পুরনো শান্তির রূপ ফিরে আসেনি তো? খেপে উঠে চলে যায়নি তো শহরে? নানা রকম চিন্তায় বিচলিত হয়ে পড়ল নোবায়াত। হাসফাস চিত্তে এদিক সেদিক পা চালাতেই নজর পড়ল শান্তির মোবাইল ফোন আর খুলে রাখা সালোয়ার কামিজে, যেটা পরা দেখেছিল। হতবুদ্ধি হয়ে গেল নোবায়াত। এই জামা তো পরা ছিল শান্তি, তাহলে এটা ছাড়লো কেন? সত্যি সত্যি চলে গেল মেয়েটা। দিক বেদিক শূন্য হয়ে বাইরে বেরিয়ে এলো সে। ভুলে গেল বৃষ্টির কথা, ছাতা নিল না। অবচেতনায় বার কয়েক ডেকে ফেলল, শান্তি, শান্তি।
ওপাশ থেকে ডাক শুনে কাপা কাপা শরীরে উঠে এলো শান্তি। সামনে দাঁড়ালো নুবায়েতের। অকস্মাৎ থমকে গেল নুবায়েত। সবুজ রঙের শাড়িটা বৃষ্টির পানিতে ভেজার ফলে গাঢ় সবুজে পরিণত হয়েছে। শান্তির ধবধবে ফর্সা ত্বকে চকচক করছে সবুজ ফিনফিনে শাড়ি। বয়স অল্প, তবুও মেয়েটার শরীরের গঠন যুবতীর ন্যায়। ভেজা শাড়িটা আটোসাটো হয়ে আছে দেহে। সম্পূর্ণ শরীর বৃষ্টি স্নাত, সিক্ত ঠোঁট জোড়া টকটকে লাল। নুবায়েতের হৃদয়ের সঙ্গে সঙ্গে হাঁটু জোড়াও যেন কেঁপে উঠল। এক মুহূর্তে হৃদয় থমকালো, চোখ দুটো ধা দিয়ে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে কান দিয়ে বেরোতে লাগলো উষ্ণ উষ্ণ হাওয়া। কতক্ষণ কারেন্ট থাকলেও আচমকা বিভৎস এক বজ্রপাত ঘটায় কারেন্ট চলে গেল। তড়িৎ কয়েক পা এগিয়ে নুবায়েতের সামনে এসে দাঁড়ালো শান্তি। চারিদিক ঘন অন্ধকার থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই চমক আলোতে নুবায়েত স্তম্ভিত মুখে ঠায় দাঁড়িয়ে রইল। মাটির উপর সবুজ ঘাস বৃষ্টির পানিতে যেমন সতেজ হয়, মাটিতে তৈরি শান্তি সুশ্রী দেহখানিতে ভেজা সবুজ শাড়িটাও বেশ সতেজ সতেজ লাগছে। কি অপূর্ব দেখতে শান্তি, কি অপূর্ব লাগছে ভেজা শাড়িতে। হৃদয় কেঁপে কেঁপে উঠল। চুম্বকের মতো টানতে শুরু করলো সামনে দাঁড়ানো সুশ্রী রমণীটি। শান্তি খেয়াল করলো নুবায়েত ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে দৃষ্টি জোড়া তার দিকে স্থির রেখেছে। অপলকভাবে তাকিয়ে আছে মানুষটা। তবে কি মুগ্ধ হয়ে গেছে শাড়িতে এভাবে দেখে? সুযোগটা কাজে লাগাতে চাইল সে। আর একটু কাছে এগিয়ে এলো। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে আবেদনময়ী কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজবেন নাফের? চলুন না একসঙ্গে ভিজি। বলেই চট করে হাত চেপে ধরল। এরপর টেনে নিয়ে গেল বাগানের দিকে। নুবায়েতের হুঁশ ফিরল সেই মুহূর্তে। উদ্যত হলো ধমক দিয়ে ভেতরে চলে যেতে, কিন্তু শান্তির উচ্ছ্বাস তাকে বোবা বানিয়ে দিল। গায়ে গা ঘেঁষে বৃষ্টিতে ভিজল দুজন। ভয়ঙ্কর মুগ্ধতা নিয়ে আলো আধারিতে তাকিয়ে তাকিয়ে দেখলো কিশোরী বধূকে। বৃষ্টি কমে এলো। নুবায়েত গভীর গলায় বলল, ভেতরে চলো, তোমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। শান্তি ফুল গাছগুলোকে খুশি মনে আলিঙ্গন করছিল। হঠাৎ নুবায়েতের এহনো কথা উঠে দাঁড়ালো। সত্যি এবার ঘরে ফেরা উচিত। আর দেরি করল না। ছুটান্ত পায়ে চলে এলো ভেতরে। শরীর থেকে পানি ছাড়তে ছাড়তে নুবায়েত এলো। শুকনো জামা নিয়ে শান্তি চট জলদি বাথরুমে ঢুকে পড়ল। ঠিক কয়েক মুহূর্ত পরে বাথরুম থেকে আর্তনাদ শুনতে পেল নুবায়েত। বিভৎস এক চিৎকার দিয়েছে শান্তি। ওহ নাফের, মরে গেলাম। সবাই গা থেকে ভেজা শার্ট গেঞ্জি খুলেছে নুবায়েত। ভেবেছিল শান্তি বেরোলেই গোসল করে নেবে। এর মধ্যে এমন আর্তনাদ শুনতে পেয়ে বুদ্ধিভ্রষ্ট হয়ে পড়ল। ছুটে গেল বাথরুমের সামনে। দরজায় টোকা দিয়ে আতঙ্কিত স্বরে বলল, কি হয়েছে শান্তি? দরজা খোলো। হু করে কাঁদছে শান্তি। নুবায়েত অধৈর্য গলায় বলল, ওপেন দ্য ডোর শান্তি। একটুক্ষণ পরেই দরজা খুলল শান্তি। নুবায়েত ভেতরে ঢুকতে আটকে উঠল। শরীরে শাড়ি নেই, শুধু ব্লাউজ পেটিকোট। শান্তি এক কোণে বসে বুকের ডান পাশে হাত চেপে ধরে ছটফট করছে। ধাতস্থ হলো নুবায়েত। মস্তিষ্ক সচল হলো নিমেষে। ছুটে এসে হাত চেপে ধরল শান্তির। কণ্ঠে ভয় উপচে পড়ল। শান্তি, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। বলতে বলতেই হাত সরালো। আটকে উঠল তৎক্ষণাৎ। রক্ত, কিন্তু কিভাবে? ভয়ানক যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর ছেড়ে দিল শান্তির। নুবায়েত হতভম্ব হয়ে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। শান্তির যন্ত্রণা ছটফটানি বাড়ল, কই কমল না। চোখের সামনে এই করুণ অবস্থা সহনশীল হলো না। কি হয়েছে, কিভাবে ঘটেছে বুঝতে হবে, জানতে হবে। অবস্থা বেগতিক। শান্তি বারবার বুক চেপে ধরেছে। খেয়াল করে আচমকা নুবায়েত ওর ব্লাউজ খুলতে উদ্যত হয়। অসহ্য ব্যথায় নেতিয়ে পড়া শান্তি চমকে ওঠে। নুবায়েত সেদিকে ভ্রুক্ষেপ করে না। তড়িৎ ব্লাউজ খুলে ফেলে। অধবস্ত্র পরনে থাকলে স্পষ্ট দেখতে পায় ওর ডান পাশের বুকের নরম অংশে একটা জোক কামড়ে ধরে আছে। রক্তপাত ঘটছে, তবুও নোংরা ভয়ঙ্কর প্রাণীটা সরছে না। শান্তি আতঙ্কিত হয়ে গগন বিদারী চিৎকার দিল। চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে হাত বাড়ালো নুবায়েত। 5 আঙুলে শক্ত করে জোক মাথা চেপে ধরে তুলে আনলো। এরপর ছুটে গিয়ে ওটা বাইরে ফেলে পা পিষে মেরে দিয়ে এলো। শান্তি প্রায় জ্ঞানহার অবস্থা। নুবায়েত ওকে সাহস দিল। ঝর্ণা ছেড়ে দিয়ে গা ভেজালো। রক্ত ধুয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা কমছে না। সেটা শান্তির মুখ দেখে বুঝতে পারলো। কি ভাগ্য! শালা জোকটা আর কোনো মানুষ আর কোনো জায়গা পেল না। যত প্রকার বিশ্রী গালে ছিল মনে মনে জোকটাকে দিয়ে দিল নুবায়েত। বাংলোটা বেশ পুরনো ধরনের। বাগানে ফুল গাছের পাশাপাশি ঘাস লতা পাতার অভাব নেই। গ্রামের সাথে ভেজা মাটিতে বৃষ্টিপাত হলে কেঁচো জোকের আনাগোনা বাড়ে। হয় যদি এমন পুরনো বাংলো বাড়ির অবহেলায় পড়ে থাকা বাগান, তাহলে তো কথাই নেই। অবুঝ শান্তির রাত মাথায় বৃষ্টি বিলাস করে। সরল মনে ঘাস আর ফুল গাছে আলিঙ্গন করতে গিয়েই ফেসে গেল। এর আগে কখনো গ্রামে আসেনি সে। তার জন্ম বেড়ে ওঠার শহরে। নানুভাই মামাদেরও গ্রামে তেমন ঘনিষ্ঠ আত্মীয় নেই। প্রথমবার গ্রামে এসে সহজ মনে নিজেকে প্রকৃতির কাছে বিলিয়ে দিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা পেল সে। রাত 10টা। নুবায়েত তার পরিচিত একজন ছোট ভাই রতনকে দিয়ে গ্রামের সবচেয়ে ভালো ফার্মেসি থেকে শান্তির জন্য ওষুধ নিয়ে এলো।
কংফু লিকুইড যে এখানে পাওয়া যাবে ভাবতে পারেনি। পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করলো। রাতের খাবার অবহেলায় পড়ে আছে। নোবায়েত ওষুধটা ক্ষতস্থানে লাগাতে বলল শান্তিকে। বেচারি নিঃশব্দে চোখ বুজে শুয়ে আছে। ভয় পেয়েছে, সেই সঙ্গে তীব্র ব্যথাও। দীর্ঘশ্বাস ছাড়ল নোবায়েত। কাছে এসে কাঁধে হাত রেখে বলল, এটা লাগিয়ে নাও শান্তি, কথা শোনো। এবারে উঠে বসলো শান্তি। হাত বাড়িয়ে ওষুধ নিয়ে দ্বিধা ভরে তাকালো। নোবায়েত এক মুহূর্ত বিব্রত মুখে তাকিয়ে উঠে চলে গেল বাইরে। দীর্ঘক্ষণ পর ভেতরে এসে জিজ্ঞেস করলো, ডান? উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো শান্তি। ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো। নোবায়েত বলল, এসো খেয়ে নেব। চুপচাপ নেমে এলো শান্তি। ওর পরনে সালোয়ার কামিজ, কিন্তু ওড়না পরেনি। বেচারি ভয়ে ব্যথায় হয়তো এদিকে হুঁশি রাখেনি। যদিও বউ, তবুও নোবায়েত আর ওর দিকে সরাসরি তাকালো না। মুখোমুখি বসে চুপচাপ খেয়ে নিল। খাওয়ার পর একটু অপেক্ষা করলো না শান্তি। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মিনিট 5 পর তলিয়ে গেল গভীর ঘুমে। নোবায়েত খাওয়া শেষ করে সব গুছিয়ে রেখে কিছুক্ষণ মোবাইল ঘাটল। এরপর যখন ঘুম ধরে গেল, কাউচেই গা এলিয়ে দিল। ভোরবেলা শান্তির গোঙানিতে ঘুম ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে বসলো নোবায়েত। কি হয়েছে বুঝতে সময় লাগলো কয়েক মিনিট। নিজেকে ধাতস্থ করে উঠে গেল বিছানায়। ডাকলো মৃদুস্বরে, শান্তি, শান্তি, শান্তি। সাড়া দিল না শান্তি। গোঙানতে গোঙাতে উলট পালট করতে লাগলো খুব। হকচকিয়ে গেল নোবায়েত। কাজ ঘেঁষে কপালে হাত দিতেই আটকে উঠল। ভয়াবহ তাপ। এই জ্বর কিসের ফল? বৃষ্টি না ভয়? কোনটার কবলে পড়ে জ্বর বাঁধালো শান্তি? হতবুদ্ধি শূন্য হয়ে পড়ল নোবায়েত। কি পরিকল্পনা করে মেয়েটাকে নিয়ে এলো, আর হচ্ছে কি? বিচলিত হলো সে। পর মুহূর্তে আবার সামলে নিল নিজেকে। যত যাই হোক, নিজ উদ্দেশ্যে সফল হয়েই ছাড়বে। এক ঠুনকো জ্বর তার জীবনের সংসারে সম্পর্কে বাধা হতে পারে না। দীর্ঘশ্বাস ফেলল নোবায়েত। শান্তির মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, কিচ্ছু হবে না জান, সামান্য জ্বর সেরে যাবে শীঘ্রই। এরপর চটজলদি জলপট্টি ব্যবস্থা করলো। ছোট ভাই রতনকে ফোন করে কিছু মেডিসিনের নাম বলে দিল। ব্রেকফাস্টের সাথে ওষুধও চলে এলো। নিজ হাতে অল্প একটু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিল শান্তিকে। মেয়েটার হুঁশ নেই, খুবই আবল তাবল বকছে। খাবার খেলো চোখ বন্ধ করে। এরপর ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লে ভাঙা গলায় বলল, মামি ওয়াশরুম যাব। হতভম্ব হয়ে গেল নোবায়েত। মামি মানে? স্বামীর যত্নকে শান্তির মামি মামি যত্ন লাগলো। জ্বর এলে নিশ্চয়ই মামিরা এভাবে যত্ন করে খাইয়ে দেয়। তাই এ সময় ওর মন মস্তিষ্ক জুড়ে শুধু মামিরাই বাস করছে। কি আর করার, মামি হয়েই কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। ভেতরে দাঁড় করিয়ে ফিরে আসবে এমন সময় শুনতে পেল শান্তির কাপা কাপা গলার স্বর, খুলে দাও, একটু শক্তি নেই। চকিতে তাকালো নোবায়েত। দেখতে পেল শান্তির চোখ বন্ধ, দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পাজামা খুলে দিতে হবে। থমকে গেল নোবায়েত। বিস্মিত হয়ে তাকিয়ে রইল কেতক্ষণ। ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে আছে। এই মুহূর্তে শান্তির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আপনজন সে। মেয়েটা হুঁশে নেই, তাই এভাবে আবদার করছে। দোষ তো কিছু নেই, তারা স্বামী স্ত্রী। এই তীব্র সত্যিটা কখনো মিথ্যা হবে না, মিথ্যা হতে দেবে না সে। কঠিন মুহূর্ত, জটিল পরিস্থিতি। নোবায়েত এগিয়ে এলো। বিয়ের পর প্রেম ভালোবাসা হলো না, হলো শুধু ঝগড়া, মান অভিমান, মারামারিও তো হয়েছে। একটু কাছাকাছি আসাও হয়নি। স্বামী স্ত্রীর সুলভ কিনচ্ছি সম্পর্ক তৈরি হয়নি। অথচ দেখো, পরিস্থিতির চাপে পড়ে বারবার বউয়ের কাপড় খুলতে হচ্ছে। কি আশ্চর্য জীবন তার। ভেবেই চাপা নিঃশ্বাস ছাড়ল নোবায়েত। চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস আটকে শান্তির আদেশ আবদার যাই হোক না কেন সম্পূর্ণ করে কমটে বসিয়ে দিয়ে তড়িৎ বেরিয়ে গেল। প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল নোবায়েত। ওষুধ তো খাইয়ে দিল, কখন কমবে জ্বর? ওয়াশরুম থেকে বেরিয়ে নোবায়েতকে একবার দেখলো শান্তি। তারপর চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। নোবায়েত চমকে তাকালো। কাছে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, অনেক বেশি খারাপ লাগছে? মাথা নেড়ে না করল শান্তি। নোবায়েত স্তব্ধ হয়ে বসে রইল। মিনিট 2 গেলে গভীর নিঃশ্বাস ছাড়ল শান্তি। অর্থাৎ ঘুমিয়ে পড়েছে। আজ আর বাইরে যাওয়া হবে না। শান্তির জ্বর না কমা পর্যন্ত কোনো কাজই ঠিকঠাক এগোবে না। একবার বাড়িতে ফোন করলো, মাকে জানালো শান্তির শরীর খারাপের কথা। মা পরামর্শ দিল ঘন ঘন জলপট্টি দিতে। ওষুধ তো খাচ্ছেই, ঠিক হয়ে যাবে। কথা শেষে ফোন রাখতেই শুনতে পেল শান্তির কণ্ঠস্বর। ঘুমের ঘরে কি যেন বলছে। কৌতূহলী হয়ে এগিয়ে গেল সে। একদম কাছে গিয়ে কান পাতল। ভাঙা ভাঙা কণ্ঠ, তবুও বুঝল শান্তি আসলে ওর বড় মামির সঙ্গে কথা বলছে। আমি ডিভোর্স চাই না বড় মামি। তুমি তো বললে নাফের আমাকে বুঝবে, তাহলে কেন বুঝবে? একটুক্ষণ থামলো শান্তি। নোবায়েত ওর আরো কাছে চলে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটল বেশ। শান্তি ফের বলল, নানু ভাই কেন বুড়ো বরের কাছে দিয়ে দিল আমায়? যদি নাফের বুড়ো না হতো, ঠিক এই শান্তির মন বুঝতো। তুমি তো শিখিয়ে দিলে নাফেরকে আপন করে নিতে। পুরুষ মানুষ নাকি নারীর মিষ্টি আলিঙ্গনে হার মানে? নাফের তো আমায় সুযোগ দিচ্ছে না মামি।
বেহুশে কথাগুলো বলতে বলতে শান্তির চোখ বেয়ে জল গড়ালো। নোবায়েত চটজলদি তর্জনী দিয়ে ছুঁয়ে দিল সে নোনা জল। নড়ে চড়ে ডান কাত হয়ে শুলো শান্তি। ভাঙা আওয়াজে ফের বলল, আমি এত পজিটিভ বউ কেন হলাম আমি? কেন নাফেরের পাশে কোনো মেয়ে সহ্য করতে পারি না? কখনো তো বুঝিনি ওকে ভালোবাসি, কখনো মন বলেনি, তবুও কেন ওকে হারানোর ভয় পাই? কেন মন বলে ও শুধুই আমার? বুড়োটা কেন বুঝলো না মামি? কেন মুখের কথা কেন সব হয়ে গেল? নোবায়েতের চোখে মুখে উপচে পড়ল শোক। চটজলদি দূরে সরে গেল সে। ঘরের এক কোণে একটা ভাঙা চেয়ার পড়েছিল, সেটা এনে বিছানার পাশে শান্তির পাশে বসলো। এত আস্তে বলছে যে স্পষ্ট বুঝতে হলে কান পেতে গভীর মন দিয়ে শুনতে হবে। তুমি তো বুদ্ধি দিলে ওকে কাছে টানতে। একবার ভালোবাসা হয়ে গেলে, একবার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেলে নাফের আর আমাকে ছাড়তে পারবে না। কিন্তু সুযোগ কিভাবে নিব? বুড়োটা কেমন গোমরা হয়ে আছে জানো? কিয়ৎক্ষণ পর, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি মামি। আমার এখন কান্না পায়, বুকে কষ্ট হয়। স্মৃতির পটে না থাকা মানুষকে মনে পড়ে। বুড়ো বরটা আমার সব ওলট পালট করে দিল মামি, সব। আমি চাইনি এই দুর্বলতা, আমি চাইনি এই বুড়ো বরকে। তবুও কেন আজ চাইছি? যদি সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায়, আমি কি সহ্য করতে পারবো? ফিরে যেতে পারবো আগের জীবনে? আমার এত মায়া হচ্ছে কেন? যে গভীর মায়া আমার হচ্ছে, তা কেন নাফেরের জন্য হচ্ছে না? ওর যদি হতো তবেই না শিক্ষা পেত, টের পেত এই শান্তির দুঃখ। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কি হবে বলো তো? বিয়ে যখন হয়েছেই কেন ডিভোর্স হতে হবে? অবুঝ রাগী শান্তি একটু রাগ করে না হয় বলেছেই, তাই কেন মেনে নিতে হবে নাফেরকে? বউয়ের প্রতি কি একটুও জোর নেই? কেন একবার বললো না আমার থেকে মুক্তি পাবে না শান্তি? দুচোখের পাতা ভিজে চুপে চুপে হয়ে গেল। নোবায়েত আচমকা হাত বাড়িয়ে ভেজা চোখ ছুঁয়ে দিল। এরপর মুখে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, নাফের সব কথা মুখে বলে না শান্তি, সুকৌশলে তীক্ষ্ণভাবে করে দেখায়। কথাটা বলেই চট করে শান্তির কপালে ঠোঁট ছোঁয়ালো। গভীর সে স্পর্শ পেয়ে নড়ে উঠল শান্তি। নোবায়েত সরে গেল আচমকা। অদ্ভুত এক প্রশান্তি ওর সর্বস্ব জুড়ে এঁটে রইল। শান্তির জ্বর কমতে কমতে বিকেল গড়ালো। নোবায়েত বাগানে বসে চা খাচ্ছিল। শান্তি কোনো রকমে উঠে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। নোবায়েত কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, চা খাবে? মাথা নেড়ে না বোঝালো শান্তি। নোবায়েত স্বাভাবিক ভঙ্গিতে পাশে বসতে বলল। শান্তি বসলে হঠাৎ সে তাকালো, খুবই মনোযোগী দৃষ্টি। শান্তি অবাক হলো। গুরুগম্ভীর ভাব কাটিয়ে এবার কোনো ভাব। তখন নোবায়েত বলল, এই গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট নদী আছে। সেই নদী পেরিয়ে ঘন জঙ্গল আর পাহাড়। ওদিকে গরিবের পিকনিক স্পটও বলা যায়। বড় লোকই কারবার করার অনেক সময় আছে। বাচ্চা মানুষ, তার উপর স্টুডেন্ট লাইফ চলমান। কলেজের গণ্ডিও পেরোনি। আলাদা হওয়ার আগে কাশ্মীর, সুইজারল্যান্ড নিয়ে যাওয়ার তো সৌভাগ্য হলো না। আপাতত ছোটখাটো পাহাড়ি এলাকা থেকে ঘুরিয়ে নিয়ে আসি চলো। বক বক করে উঠল শান্তি। স্তম্ভিত হয়ে তাকালো নোবায়েতের পানে। কপট গম্ভীরতা দেখিয়ে নোবায়েত বলল, যাবে? ইয়েস অর নোতে উত্তর চাই। বুকের গভীরে সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করলো শান্তি। চোখ দুটো ঝাপসা হতে গিয়ে হলো না। নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকালো। ইয়েস পিছল হাসলো নোবায়েত। আগামীকাল যাচ্ছি, 2 দিন থাকবো সেখানে। গধূলি বিকেল। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে শান্তি। সারাদিনের প্রখর সূর্যতাপ শেষে প্রকৃতি এখন শান্ত। প্রকৃতির শান্ত কোমল রূপ দেখছিল শান্তি। হঠাৎ পাশে এসে দাঁড়ালো নোবায়েত। আজ পেতেই বুক কেঁপে উঠল শান্তির। আর চোখে একবার দেখলো মানুষটাকে। ভাবলো আর চুপচাপ থাকবে না, এবার নিজেকে প্রকাশ করতেই হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ফুস করে নিঃশ্বাস ফেলল সে। নোবায়েত হাতের ব্যাগগুলো রতনকে দিল। রতন সেগুলো নৌকায় উঠিয়ে বৈঠা হাতে বসলো। শান্তি বিস্মিত কণ্ঠে বলল, আগে কখনো নৌকায় উঠিনি, আজ ফার্স্ট টাইম নৌকা চড়ব। স্মিত হাসল নোবায়েত। নৌকার দিকে পা বাড়াতেই শান্তি তার বাহু চেপে ধরল। একটুখানি ভীত হয়ে বলল, আমি সাঁতার জানি না নাফের, ভয় করছে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়। একবার পানিতে পড়লেই আমি শেষ, চিরতরে শেষ। শান্তি সাঁতার জানে না। খুবই আশ্চর্য হলো নোবায়েত বলল, ভয় নেই, আমি থাকতে ভয় কিসের? খুবই শান্ত ভঙ্গিতে সাবলীল গলায় কথাটা বলল নোবায়েত। শান্তির বুকের ভিতর ধক করে উঠল। সর্বঙ্গ শিহরিত হলো অচেনা সব শিহরণে। চেপে ধরা বাহুটা আর ছাড়ল না শান্তি। নোবায়েতও ছাড়ানোর চেষ্টা করলো না, বরং দায়িত্ব সহকারে খুবই আগলে বউসহ নৌকায় উঠল। নৌকার এ মাথায় বসলো নোবায়েত। তার সামনে মাচাতো শান্তি বসলো নোবায়েতের দিকে মুখ করে। ভয় করছে ভীষণ, তাই নোবায়েতের হাত ছাড়ল না, চেপে ধরে রইল। ও মাথায় রতন বৈঠা বাইতে শুরু করেছে।
একটু পরপর নৌকা দোলনি দিয়ে উঠছে। যখন এই দোলনির পরিমাণ তীব্র হয়, নৌকার চারপাশে পানি ছলকে ওঠে, শব্দ হয় ছলাৎ ছলাৎ। ঠিক তখনই শান্তি খুব শক্তি খাটিয়ে নুবায়েতের হাত বাহু চেপে ধরে। বিষয়টি মনে মনে বেশ উপভোগ করছে নুবায়েত, কিন্তু প্রকাশ্যে কখনো ভাবলেশীন, কখনো স্রেফ দায়িত্ববোধ বোঝাচ্ছে। সূর্যাস্তের সময় ঘনিয়ে এলো। রতনের সঙ্গে টুকটাক গল্প করছে নুবায়েত। শান্তি চুপচাপ শুনছিল সেসব। হঠাৎ পদ্মফুল দেখতে পেল সে। এতদিন যা মোবাইল ফোনে, টিভিতে, ছবিতে দেখেছিল, তা দূর থেকে সামনাসামনি দেখে প্রচণ্ড উৎফুল্ল হয়ে উঠল। চেঁচিয়ে বলল, নাফের পদ্মফুল। নুবায়েত চমকে তাকালো। শান্তির উচ্ছ্বসিত মুখ দেখে বুকের ভেতর অদ্ভুত এক ভালো লাগা তৈরি হলো। রতন বলল, ভাই, ভাবিকে কি পদ্মফুল তুলে দিবেন? রতনের কথা শুনে শান্তির চোখ দুটো চকচক করে উঠল। নুবায়েত তাকিয়ে আছে ওর দিকে। ও তাকাতেই বলল, লাগবে? খুশিতে আটখানা হয়ে শান্তি বলল, প্লিজ প্লিজ, কয়েকটা নিব, তারপর ছবি তুলে দেবেন আপনি। আমি ফেসবুকে পোস্ট দিব, রিলস বানাবো। চোখ দুটো ছোট ছোট করে নুবায়েত মুখ এগোলো। ফিসফিস করে বলল, পদ্মফুল কিন্তু লোকের খাঁটি আস্তানা। চমকে গেল শান্তি। ভয়ে শিরশির করে উঠল শরীর। ভয়ঙ্কর জোকের আঘাতের চিহ্ন এখনো রয়েছে তার শরীরে। চুপসে গেল নিমেষে। ভয় ভয় চোখে তাকালো নুবায়েতের পানে। নুবায়েত দুষ্টু হেসে রতনকে বলল, রতন, ওদিকটা ঘুরিয়েই নাও, তোমার ভাবিকে পদ্মফুল তুলে দিই। রতন নৌকা ঘোরালো। শান্তি ভীত মুখে বসে। তার ভেতরের সব উল্লাস নিভে গেছে। খেয়াল করে নুবায়েত বলল, মজা করেছি, পদ্মফুলে যোগ না সাপও থাকে। এ পর্যায়ে ভয়ে কান্না প্রায় অবস্থা হলো শান্তির। রতনকে বলল, রতন ভাইয়া, লাগবে না আমার পদ্মফুল, আপনি ওদিকে যাবেন না প্লিজ। রতন শব্দ করে হাসতে শুরু করলো। বলল, ভাই মজা করছে ভাবি, সব পদ্মফুলে সাপ যোগ থাকে না, আমরা দেখে শুনেই তুলবো, আপনি ভয় পাবেন না। স্বস্তি পেল না শান্তি। তাকালো নুবায়েতের দিকে। নুবায়েত ওর ভয় কাতুরে মুখ দেখে মিটিমিটি হাসতে হাসতে বলল, সাহসী শান্তি সুধাও ভয় পায় তাহলে? কপালে ভাঁজ পড়ল শান্তির। ঠোঁটে ঠোঁট চেপে পর্যবেক্ষণ করলো নুবায়েতকে। সুযোগ পেয়ে এভাবে মজা নিচ্ছে লোকটা। অহমকায় লাগলো খুব। অকস্মাৎ ছেড়ে দিল বদমাসটাকে। এরপর মুখ ঘুরিয়ে কপটরাগ দেখিয়ে ঠায় বসে রইল। কিন্তু পদ্মফুলের কাছে এসে রাগ ধরে রাখতে পারল না। মন আপনা আপনি ভালো হয়ে গেল। রতন বেশ কয়েকটা পদ্মফুল তুলে দেখে শুনে শান্তির হাতে দিল। নুবায়েত নিজেও তুলল কয়েকটা। শান্তিরও ইচ্ছে করলো একটা নিজের হাতে তুলবে, কিন্তু সে যে পদ্মই তুলতে গেল সেটাই এত শক্ত ছিল, শক্তিতে কুলাতে পারল না। নুবায়েত হাসল ওর কাণ্ড দেখে। তারপর নিজেই তুলে দিল। এতে শান্তির জেদ বাড়ল প্রচণ্ড। নুবায়েত পারলেও সে পারবে না কেন? দুহাত বাড়িয়ে দিল এবার। সঙ্গে সঙ্গে ওড়নার অর্ধেক অংশ পানিতে পড়ে গেল। একই সঙ্গে চমকালো নুবায়েত, শান্তি দুজনই। নুবায়েত তড়িৎ পানি থেকে ওড়না তুলল। শান্তিও ঝুঁকেছিল, ফলে বুকের ভাঁজ দেখা গেল। ওপাশে রতন, এদিকে খেয়াল নেই। তবুও চোখ গরম করলো নুবায়েত। বলল, সোজা হয়ে বসো, অনেক ফুল নিয়েছো, আর নিতে হবে না, দ্যাটস এনাফ। বুড়ুজোড়া কুচকে সোজা হয়ে বসলো শান্তি। বিড়বিড় করে বলল, বেরসিক কোথাকার। সোনামুখ রাত। জ্যোৎস্না মোহনীয় আলোতে নুবায়েতের হাত ধরে পাশাপাশি হাঁটছে শান্তি। মেঘমুক্ত আকাশে তারার মেলা। ঝিরিঝিরি হাওয়া বইছে। ঝিঝি পোকার ডাকে কান ঝালাপালা। জোনাকিদের মনোরম দৃশ্যে নয়ন জুড়ে মুগ্ধতা ভর করেছে। প্রকৃতির শান্ত কোমল স্নিগ্ধ রূপে জোনাকিদের খেলা করার ঝিঝির ডাক বয়ে এনেছে অন্য মাত্রা। শান্তির শরীর জুড়ে অদ্ভুত শিহরণ দলা দিতে লাগলো। মন জুড়ে কি ভীষণ ভালো লাগার আবেশ। নুবায়েত অনুভব করলো শান্তির হাত দৃঢ় হচ্ছে। ধীরে ধীরে সেও নিজের হাতটা দৃঢ় করলো। ওরা দুজন রতনকে অনুসরণ করছে। আর একটু পথ অতিক্রম করলেই রতনের মামা বাড়ি। পাহাড়িয়া মাটিতে অল্প পথ হেঁটেই ক্লান্ত হয়ে পড়েছে শান্তি। সামনে আগালেও ওর কেবল মনে হচ্ছে পা দুটো আপনা আপনি পেছনে চলে যাচ্ছে। পাহাড়িয়া মাটিতে কি অশরীরা থাকে নাকি? কেন মনে হয় এ মাটি পেছন থেকে দুপা টেনে ধরে? শান্তির বুকের ভিতর ধুকভুক শুরু হলো। অকস্মাৎ শিয়ালের হাঁক শোনা গেল। পাল্লা দিয়ে ঘেউ ঘেউ করে উঠল একদল কুকুর। একসঙ্গে এত ধকল নিতে পারল না শান্তি। তীব্র ভয়ে কেঁপে উঠল। দুহাতে চাপটে ধরল নুবায়েতের বাহু। পদ্মফুলগুলো মাটিতে পড়ে গেল। সেদিকে হুঁশ নেই কারো। ভয়ে কাঁপছে শান্তি। নুবায়েত বিস্মিত হয়ে তাকালো। জ্যোৎস্নার নরম আলোতে দেখতে পেল শান্তির ভয়। অনুভব করলো মেয়েটা থরথর করে কাঁপছে। মুহূর্তে আগলে ধরল শান্তিকে। কাজ চেপে ধরে শীতল গলায় বলল, কি আশ্চর্য, এত ভয় পাচ্ছ কেন? শিয়াল কুকুরের ডাককে কেউ বাঘের মতো ভয় পায় নাকি? চুপসে রইল শান্তি। শুনশান পাহাড়ি এলাকা, ভালো লাগছে না। বুকের ভেতর ভয় ভয় অনুভূতি। এর মধ্যে শিয়াল কুকুরের ডাক বিভৎস শোনাচ্ছে। ঢোক গিলল সে। নুবায়েত কাজ জড়িয়ে ধরে এগোলো। মিষ্টি প্রকৃতির নীরব রাতে নুবায়েতের আলিঙ্গনে থেকে বাকি পথ হাঁটতে মন্দ লাগলো না।
ধীরে ধীরে ভয়টাও কেটে গেল। রাতে রতনের মামা বাড়িতে খাবার খেলো। তারা বেশ যত্ন আত্তি করলো নোবায়েত আর তার বউ শান্তিকে। শান্তি ভেবেছিল ওরা এ বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু যখন ওদের থেকে বিদায় নিয়ে রাত মাথায় আবার বেরোলো, তখন ভয় এবং কৌতূহল দুটোই হলো। বিরক্তি হলো কিঞ্চিত, শরীরটা দুর্বল লাগছে, পা দুটো চলছে না। এত হাঁটা যায় নাকি? ঘুম পেয়েছি মারাত্মক। প্রায় কাঁদো কাঁদো হয়েই শান্তি বলল, আবার কোথায় যাচ্ছেন না ফের? আমি আর হাঁটতে পারছি না। এই তো পৌঁছে গেছি। চমকে গেল শান্তি। পৌঁছে গেছি মানে? নোবায়েত ডান দিকে ইশারা করলো। শান্তি মাথা উঁচু করে দেখলো পাহাড়ের চূড়া। একটু ভালো করে খেয়াল করে অবাক হলো ভীষণ। এ আবার কেমন চূড়া? নোবায়েত ওর হাতটা টেনে নিয়ে গেল চূড়ার সামনে, নিজের দিকে ইশারা করে বলল, গুনে গুনে 25টা সিঁড়ি অতিক্রম করে চূড়ায় উঠতে হবে, তাহলেই পেয়ে যাবে আকর্ষণীয় এক ছোট্ট বাংলো। ওখানেই ঘুমাবো আমরা। আটকে উঠল শান্তি, চেঁচিয়ে বলল, এটা কি ধরনের ফাজলামি না ফের? আপনি বুঝতে পারছেন আমার পায়ের অবস্থা? আমি উঠবো না, এখানে ঘুমিয়ে পড়বো। বলেই বসে পড়ল শান্তি। রতন ততক্ষণে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নোবায়েত মিটিমিটি হাসতে বলল, আচ্ছা, তুমি বরং এখানেই ঘুমাও, আমরাও উপরে যাই। কত সৌভাগ্য আমার, লেডি দারোয়ান পেলাম। খেপে গেল শান্তি। চট করে উঠে দাঁড়িয়ে নোবায়েতের কলা চেপে ধরল, দাঁতে দাঁত পিষে বলল, খুব মজা তাই না? হ্যাঁ, আমি পাহারাদার হব আর আপনারা দুজন উপরে গিয়ে নাক ডেকে ঘুমাবেন। কি পেয়েছেন আপনি? শান্তিকে মুরগি পেয়েছেন? মুরগি? সহসা শান্তির ঠোঁটে তর্জনী চেপে ধরল নোবায়েত। হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল শান্তির। সমস্ত দাপট এক নিমিষে ছারখার হয়ে গেল। স্তব্ধ হয়ে রইল দৃষ্টিচোরা। নোবায়েত মুখে গেল, কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, উত্তর দিতে হলে টেস্ট করতে হবে, তারপর বলবো হাঁস বা মুরগি। অবাকের চরম পর্যায়ে শান্তি। টেস্ট করতে হবে মানে? চোখে বিস্ময় ফুটিয়ে ঠোঁট দুটো ফাঁক করার চেষ্টা করলো, কিন্তু নোবায়েতের তর্জনীর জন্য সম্ভব হলো না। তে চট করে নোবায়েতের পেটে চিমটি দিল। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল নোবায়েত। চোখ দুটো ছোট ছোট করে বলল, বড্ড ফাজি মেয়ে তুমি। ফাজলামি দেখেছেন কি? প্রশ্নটা করেই একদম কাছে এসে দাঁড়ালো। তারপর নিজেকে সঁপে দেওয়ার মতো ভঙ্গিমা করে বলল, নিন, কোলে নিন, এক্ষুনি কোলে নেবেন। ধমকের সুরে এমন আবদার শুনে ভড়কে গেল নোবায়েত। কপট হেসে বলল, সিরিয়াসলি? রতন আছে, কি ভাববে? রতন কি ভাববে মানে? আপনি কি ওর বউকে কোলে তুলবেন যে ওর ভাবাভাবিকে গুরুত্ব দিচ্ছেন? আমাদের তো ডিভোর্স হয়ে যায়নি যে আমাকে কোলে তুললে রতনের সামনে আপনার জাত মান সম্মান ধ্বংস হয়ে যাবে। 100 বার কোলে নেবেন। রতন আকাশ পাতাল ভেবে নরকে চলে যাক, তবুও কোলে নেবেন। যদি না নেন তবে আমি চিৎকার করে রতনকে ডাকবো। তারপর বলবো, রতন ভাই আমাকে কোলে নিয়ে উপরে যান। আমার অফিসিয়ালি হাজবেন্ড আপনার ভয়ে আমাকে কোলে নিতে চাচ্ছে না। হতভম্ব হয়ে গেল নোবায়েত। পাহাড়ে এসে এই মেয়ে তো একদম ফুল ফর্মে চলে এসেছে। মুখে কিছুই আটকাচ্ছে না। লাগামহীন শান্তি সুধা তার রূপে ফিরে এসেছে। এক্ষুনি থামাতে হবে ভেবেই মুখটা কঠিন করে বলল, চুপ, এত বেশি কথা বলছো কেন? মনে ভয় ডর নেই? কোথায় এসেছো ভুলে গেছো? মৃদু চমকালো শান্তি। আশপাশের সচেতন চোখে তাকিয়ে ঢোক গেল। চেপে দাঁড়ালো নোবায়েতের দিকে। মনে মনে হাসল নোবায়েত। এরপর কিছু বুঝে উঠবার আগে আচমকা বউকে কোলে তুলে নিল। শান্তির নরম তুলতুলের শরীরে নিজের বলিষ্ঠ হাত পড়তেই স্নায়ুতন্ত্রে দুর্বলতা অনুভব করলো। শান্তির বুকের বাম পাশে অদ্ভুত শিহরণ যাচ্ছে। একে একে সিঁড়ি পেরোলো নোবায়েত। শান্তি গুটি গুটি হয়ে পড়ে রইল ওর বুকে। একদম উপরে উঠে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল নোবায়েত। শান্তিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, এবার শান্তি? অন্যরকম অনুভূতিতে মিয়েছিল শান্তি। নোবায়েত প্রশ্নটি করতেই গাল দুটো রক্তিম হয়ে উঠল। সে রক্তিম আভা দেখতে পেল না নোবায়েত। শান্তি মৃদু স্বরে বলল, এত অল্পে শান্তির শান্তি মিলবে না। কথাটা নোবায়েত শুনল কিনা বোঝা গেল না। রতন এসে জানালো তাদের ঘর ঘুমানোর জন্য প্রস্তুত। ভোরবেলা শান্তির ঘুম আগে ভাঙল। নোবায়েত পাশে বেঘরে ঘুমাচ্ছে। হাই তুলতে তুলতে সে ডাকলো, নাফের, নাফের উঠুন, সকাল হয়ে গেছে। সচরাচর এত সকালে ঘুম ভাঙে না শান্তির। অপরিচিত জায়গা বলে আজ ঘুমটা ভালো হয়নি। সাত সকালে ভেঙেও গেছে। নোবায়েত অবাক হলো ভীষণ। উঠে বসতে বসতে বলল, গুড মর্নিং। শান্তি উঠে দাঁড়ালো। গায়ে ওড়না জড়াতে জড়াতে বলল, চলুন ফ্রেশ হই, আমি বাথরুম খুঁজে পাচ্ছি না। চকিতে তাকালো নোবায়েত। বাথরুম। পর মুহূর্তে ধরফর করে উঠে দাঁড়ালো। বলল, রতন কোথায়? রেগে গেল শান্তি। এটা কি ধরনের প্রশ্ন?
রতন কোথায় সে জানবে কি করে, তাই উত্তর দিল। আমি কি রতনের সাথে ঘুমিয়েছিলাম যে ঘুম থেকে উঠেই তার খবর জানবো? জবাবটা অশ্লীল শোনালো, তাই ধমকে উঠল নুবায়েত। শান্তি কঠিন চোখে তাকিয়ে, সে বুঝলো বোকার মতো প্রশ্ন করে ফেলেছে, এজন্য এমন তেড়া উত্তর পেল। বিব্রত হলো নুবায়েত, বেরিয়ে গেল হনহনিয়ে। শান্তি পিছু নিতে যাচ্ছিল, সহসা থেমে গেল। নুবায়েতের ফোন ভাইব্রেট হচ্ছে। এগিয়ে গিয়ে ফোন তুলতে স্ক্রিনে হেনার নাম্বার ভেসে উঠল। রিসিভ করতে উত্তেজিত কণ্ঠস্বর শুনল। কখন থেকে ফোন করছি, কোথায় তুই নাফের? আমরা তো হানিমুনে এসছি আপা। সুযোগ পেয়ে হেনাকে জব্দ করলো শান্তি। হেনা চেঁচিয়ে উঠল। কি বলছো এসব তুমি? বাহারে কি বললাম, বিয়ের আগে হানিমুন করছি না তো আপা। অলরেডি আমাদের বিয়ে 1 বছর হতে চললো, এই তো আর কয়েকটা মাস। তো বিয়ের পর হানিমুনের কথা শুনে এভাবে আটকে উঠতে নেই। নিজেকে খুব বেশি চালাক ভাবো তাই না? তা তো অবশ্যই, চালাক বলেই তো নিজের জামাই নিয়ে চালাকি করি। অন্যের জামাই বা ছোট ভাইকে মনে মনে জামাই ভেবে চালাকি করি না। শান্তি, আমার সংসারে অশান্তি করবেন না, ফল খুব খারাপ হবে। আমরা হানিমুনে এসেছি, ডিস্টার্ব করবেন না। বলেই কল কেটে নাম্বারটা ব্লক করে দিল। এরপর ঘর ছেড়ে বেরিয়ে চমকে গেল সে। মস্ত বড় লাল মাটির টিলার উপর তারা, চারপাশে অগণিত ফল গাছ। কি নেই এই চোড়াতে, আম জাম কাঁঠাল আরও কত কি। একপাশে চাপকল। নুবায়েত সেই কল চেপে মুখ ধুচ্ছে। সে বেরোলে তাকে দেখে বলল, চলে এসো ফ্রেশ হতে। এরপর তর্জনী দাঁড় করিয়ে বলল, এক পেয়েছে? তাজ্জব হয়ে গেল শান্তি, কি উত্তর দেবে। নুবায়েত উত্তরের অপেক্ষা করলো না। কাঁঠাল গাছের পেছনে টিনের বেড়া ইঙ্গিত দিয়ে বলল, ওপাশে চলে যাও, লাইফে সব ধরনের অভিজ্ঞতারই প্রয়োজন আছে। অদ্ভুত ওয়াশরুম থেকে বেরিয়ে গা ঘিন ঘিন করতে লাগলো শান্তির। নাক মুখ কুচকে বলল, আমি শাওয়ার নিব না ফ্রেন্ড। আচ্ছা নাও, রতনকে ফোন করে বলে দিচ্ছি 1 ঘন্টা পর আসতে। তুমি নিশ্চিন্তে গোসল করে নাও। পরিস্থিতি ভয়াবহ। ঢোক গিলল শান্তি। এমন বিপদে তো সে জীবনে পড়েনি। প্রচণ্ড অস্বস্তি নিয়ে গোসল করতে এলো সে, কিন্তু কল চাপতে খুব কষ্ট হলো। এভাবে কল চেপে গোসল করা যায় নাকি? একটা বালতিও নেই, আছে শুধু মগ। নুবায়েত চলে গিয়েছিল। ঘর থেকে শান্তির অবস্থা দেখে বেরিয়ে এলো, বলল, আমি হেল্প করছি, কল চেপে দিই, তুমি মগ ভরে গায়ে পানি ঢালো। আশ্চর্য হয়ে তাকালো শান্তি। এভাবেও গোসল হয়? নুবায়েত মনে মনে দুষ্টু হাসলো, প্রকাশ্যে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আপনি আমার গোসল দেখবেন? ভুরু কুচকে ফেলল নুবায়েত। তীক্ষ্ণ গলায় বলল, এনি প্রবলেম? নেই বলছেন? অদ্ভুত করে হাসলো নুবায়েত। দৃষ্টিতে কিছু একটা মিশিয়ে বলল, আমি তো রতন নামক পরপুরুষ নই, দেখলে ক্ষতি কি? বিস্ময়ে হতবিহ্বল শান্তি। তর্জনী উঁচিয়ে কিছু বলতে উদ্যত হয়েও থেমে গেল। মনে মনে বলল, ওরে শান্তি, থেমে যা। এই তো সুযোগ 28 বছর বয়সী বুড়োটার ভার্জিনিটি কেড়ে নেয়ার। আপাতত যত পারিস বেটাকে সেডিউস করে যা। হেনা ফেনাকে এত গর্ব করে বললি হানিমুন করতে এসছিস, প্রপারলি তা না করে ফিরে যাওয়া তো ব্যর্থতার। তাছাড়া ডিভোর্সটাও তো আটকাতে হবে, নয়তো ঠিক নির্লজ্জ হেনা তোর জায়গা নিয়ে নেবে। মনে মনে নিজেকে এসব বলে দীর্ঘশ্বাস ফেলল শান্তি। তারপর চুপচাপ গিয়ে কলের নিচে বসে পড়ল। নুবায়েত কল চাপলো আর সে গায়ে পানি ঢাললো। এরপর আচমকা ঘাড় ঘুরিয়ে তাকালো নুবায়েতের পানে। ভেজা চোখ জোড়া পিটপিট করে, ভেজা ঠোঁট মেলে মিষ্টি করে হাসলো। নুবায়েতের দৃষ্টি আটকালো ষোড়শী কন্যার আবেদনীয় মুখশ্রীতে। হাত দুটো কার্যক্রম থামিয়ে দিল। চেনা মুগ্ধতা, অচেনা নেশায় শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। শান্তি সুযোগ নিল। তার যেন আজ শুধু সুযোগ নেওয়ার দিন। চট করে উঠে দাঁড়ালো সে। অত্যন্ত কৌশলে গা থেকে ওড়না ফেলে দিল। সুগঠিত নারী শরীরে ভেজা কাপড় লেপটে আছে। নুবায়েতের গলা শুকিয়ে গেল। শান্তি তড়িৎ কাছে এলো। মুখোমুখি হয়ে চোখে চোখ রেগে প্রগাঢ় কণ্ঠে বলল, কি ক্ষতি হয় একবার ভালোবেসে কাছে টানলে? কি মোহনীয় কণ্ঠস্বর! নুবায়েতের মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। হৃদস্পন্দন কেঁপে কেঁপে ওঠে। এই কি নারীর শক্তি! এই কি তবে বউয়ের মন্ত্র! এক নিমিষে স্বামীকে বশীভূত করে ফেলা। হাত বাড়ালো শান্তি। দুহাতে আগলে ধরল নুবায়েতের গলা। পা দুটো অল্পখানি উঁচিয়ে ছুঁয়ে দিল নুবায়েতের ঠোঁট। স্বামীর পৌরুষকে জাগিয়ে তুলতে সময় লাগলো না মেয়েটার। ইচ্ছে ছিল একটুখানি স্পর্শ করেই ছিটকে সরে যাবে, কিন্তু বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ল তার দেহশ্রী। পুরুষালী ঠোঁট জোড়া চুম্বকের ন্যায় আটকে রাখলো তার নরম ঠোঁট। দীর্ঘ অধর চুম্বনে টালমাটাল শান্তি। স্বর্গীয় যন্ত্রণা কি একেই বলে? সর্বাঙ্গ অবশ হয়ে এসেছে। ভেজা চোখ পুনরায় ভিজে উঠেছে। নাফেরটা ছাড়ছে না কেন? তবে কি আজ সম্পূর্ণরূপে খেয়ে ফেলবে তাকে? উফ!
বাতাসে প্রেমের গুঞ্জন, নয়নে পূর্ণতার নেশা, হৃদয়ে মিষ্টি তোলপাড়। নিজেকে আটকে রাখা দেয়। গোসল শেষ করে ঘরে গিয়ে কাপড় পাল্টে নিল শান্তি। নুবায়েত দরজার বাইরে স্থবির দাঁড়িয়েছিল। ভেতর থেকে দরজা আটকে দিয়েছে শান্তি। লম্বা সময় পেরোলো, তবুও দরজা খোলার নাম করল না। আকস্মিক চুম্বকের কথাটা মনে পড়ল নুবায়েতের। মেয়েটাকে একদম নাজেহাল করে ছেড়েছে। ঠোঁটজোড়া রক্তাভ হয়েছিল, চোখ দুটো পানিতে ভরপুর। বিড়বিড় করে বকেছে তাকে, শুনেছে দু একটা। অসভ্য বুড়ো, লুচু বুড়ো, রাক্ষস বুড়ো, ইত্যাদি ইত্যাদি। আনমনে ঠোঁট কামড়ে হাসল নুবায়েত। একটুক্ষণ পর দরজায় টোকা দিল। শান্তি হলো? ভেতর থেকে রাগত স্বরে ভেসে এলো। ভরকে গেল নুবায়েত। হকচকানো কণ্ঠে বলল, ওটা কামড় ছিল না, চুমু ছিল। আর এমন ভাব করছো যেন তোমায় জোর করে এই নির্জন পাহাড়ে তুলে এনে চুমু খেয়েছে। নিজেই তো ফুসলালে। প্রতি উত্তর এলো না। নুবায়েতের ঠোঁটের কোণে মিটি মিটি হাসির খেলা চলল। বুকের ভেতর ভালো লাগার অদ্ভুত শিহরণ। কিয়ৎক্ষণ পর বলল, তুমি না বেরোলে ভেজা কাপড়গুলো তাও ধুয়ে দেই। তুমি বরং ঠোঁট দুটোর যত্ন নাও। আরে বেচারি। কথাটা বলে শেষ করেছি মাত্র। নিমেষে দরজা খুলে গেল। ভেতর থেকে ভেজা কাপড়ে ঢিল পড়ল নুবায়েতের মুখ জুড়ে। অমনি আবার দরজা বন্ধ। লম্বা একটা সময় পর দরজা খুললেও শান্তির অগ্নিদৃষ্টি আর বিড়বিড় করে বকতে থাকা থেকে রক্ষা পেল না নুবায়েত। দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে চলতে কখন যে দুজনের মনের সব বিরক্তি তিক্ততা ধূলিসাৎ হয়ে গেল টেরই পেল না। মিষ্টি অনুভূতি বুকের ভেতর একরাশ প্রশান্তিতে বোধ হয়ে রইল। দিন শেষে রাত নামল। এই রাতটা ওদের দুটো মন এক হওয়ার কারিগর হয়ে দাঁড়ালো। মিষ্টি ঝগড়া, রাতের হালকা শীতে কাঁথা নিয়ে টানাটানি, আর শিয়ালের হাঁক শুনে শান্তির তীব্র ভয়, সব মিলিয়ে ওরা একে অপরের সঙ্গে সর্বক্ষণ আষ্টেপৃষ্টে রইল। বাড়ল অনুভূতি, তৃষ্ণার্ত হয়ে উঠল দুজন দুজনকে সম্পূর্ণরূপে পেতে। পরের দিন ওরা সিদ্ধান্ত নিল আশেপাশে একটু ঘুরবে। শান্তি ছবি তুলতে মরিয়া হয়ে উঠল। সাত সকালে ব্রেকফাস্ট করে সে সবুজ শাড়িটা পরে তৈরি। নুবায়েতের মন বেশ ফুরফুরে। বউকে শাড়িতে দেখে আরও বেশি ফুরফুরে হয়ে গেল। সে নিজেও বেরোনোর প্রস্তুতি নিল। 15 মিনিটের ব্যবধান মাত্র। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল ভীষণ। হঠাৎ মেঘ গুড়মুড় করে বৃষ্টি নামল। শান্তির মনের আকাশে জমল মেঘ। তবে কি পাহাড় ঘুরে দেখা হবে না? পাহাড়ি মাটি দিয়ে তৈরি 4 দেয়ালের বড় ঘর, আসবাব বলতে একটা বিছানা, ছোট্ট টেবিল, চেয়ার আর কাপড় রাখার আলনা, মাথার উপর টিনের চাল, জানালার ধারে দাঁড়িয়ে আছে শান্তি। কাল থেকে মন বেশ ভালোই ছিল। বুকে সুখ সুখ অনুভূতি ছিল একটুক্ষণ আগ পর্যন্ত। হঠাৎ বৃষ্টি আসাতে মন খারাপ হয়ে গেল। সেই সঙ্গে যে একটা ঘোরে বিভোর ছিল, সেই ঘোরটাও কেটে গেল। বিষণ্ণ হয়ে উঠল মন, মুখ। বুকের ভেতর সূক্ষ্ম এক ব্যথা টের পেল, যে ব্যথার কারণ অজানা। কাঠের জানালায় দুহাত রেখে টিপটিপ বৃষ্টি দেখছে সে। নুবায়েত কখন এসে পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। সবুজ শাড়িতে শান্তিকে দেখলে নুবায়েত মুগ্ধ হয়ে যায়। সে রাতেও হয়েছে, আজ আবারও হলো। কিন্তু বিষণ্ণ শান্তিকে দেখে ভুরু কুচকালো। রাগী জেদি ঝগড়াটে বাচাল শান্তিতেই যেন তার সকল শান্তি। বিষণ্ণ শান্তিকে একটুও ভালো লাগে না, একটুও না। তাছাড়া সময় পেরিয়ে যাচ্ছে। এখানে কাছে টানা হয়নি মেয়েটাকে। নিশ্চয়তা দেয়নি মনের সম্পর্কের। অনিশ্চয়তা কেউ বা চায়? তবে কি শান্তি অনিশ্চয়তার ভয়ে হঠাৎ চুপসে গেল? বড় করে নিঃশ্বাস ফেলল নুবায়েত। বৃষ্টির ঠান্ডা হওয়া গায়ে লেগে গা ঠান্ডা হয়েছিল। আচমকা নরম নিঃশ্বাসের স্পর্শ পেতে চকিতে ঘাড় ফেরালো শান্তি। ডাগর ডাগর নীলমণি চোখ দুটো স্থবির হয়ে গেল নুবায়েতের দৃঢ় চোখে। গোলগাল ফর্সা মলিন মুখটায় প্রগাঢ় চাউনি নিক্ষেপ করে নুবায়েত বলল, মন খারাপ? মাথা নেড়ে পাশ কাটাতে চাইল শান্তি। তড়িৎ বাহু ডোরে আবদ্ধ করে ফেলল নুবায়েত। মৃদুস্বরে বলল, আর কত? মুখ ফুটে মনের কথা একবার বললে কি হয়? চমকে উঠল শান্তি। শ্বাস প্রশ্বাস ঘন হতে শুরু করলো। বাদন থেকে মুক্ত হতে চেষ্টা করে বলল, আমার মনে কোনো কথা নেই, যা আছে সব মুখে। আর বলে দেয়া। ঠিক। বলেই সেদিন জ্বরের ঘোরে বড় মামি ভেবে তাকে বলা সব কথা রিপিট করলো নুবায়েত। চমকালো শান্তি। বিস্ময়ে মাথা ঘুরল। লজ্জায় মূর্ছা ধরার উপক্রম। নুবায়েতের দৃষ্টি স্পর্শ আরো গভীর হলো। শান্তি তাকাতে পারল না। মস্তক নত রেখে ভারী নিঃশ্বাস ফেলল। তার নরম হাওয়া লজ্জায় আড়ষ্ট ভাব নুবায়েতকে পুলকিত করল। টিনের চালায় বৃষ্টির শব্দ প্রকট। বাতাসের বেগও বেড়েছে। শরীর বরফের ন্যায় ঠান্ডা। উষ্ণতা প্রয়োজন ভীষণ। নুবায়েত মুখ নিচু করল। নতজন শান্তির কপালে ঠোঁট ছোঁয়ালো সন্তর্পণে। চোখ বুজে ভারীকে নিঃশ্বাস ছাড়ল শান্তি। চনমনে হলো নুবায়েতের চিত্ত। নাকে নাক ঘষল বউটির। দুটি গালে আলতো করে চুমু খেলো। হালকা রক্তাক্ত গাল গাঢ় রক্তাক্তে পরিণত হলো। দুষ্টু হাসল নুবায়েত।
টকটকে লাল অধরে তাকিয়ে মৃদু স্বরে বলল, আর একটু জখম করবো নাকি? বুকের ভেতর ধক করে উঠল শান্তির, সর্বাঙ্গ জুড়ে উষ্ণ শিহরণ। তড়িৎ দুদিকে মাথা নাড়ালো সে। নুবায়েত সেই নাটুকু গ্রাহ্য করল না, সযত্নে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। প্রথমে ভয় পেল শান্তি, কালকের মতো হলো নিশ্চিত আজ ঠোঁট কেটে রক্তপাত হবে, কিন্তু না, এত যত্ন করে চুমু খেল নুবায়েত, সে শুধু মাখনের মতো নরম হয়ে ধরা দিতে লাগলো। অনুভব করল নারী পুরুষের মিলনের সবচেয়ে চমৎকার হলো ঠোঁটে চুমু খাওয়া। নুবায়েত তার ঠোঁট দুটো ভেজা আদরে ভরিয়ে তুলল। ধীরে ধীরে কখন যে শূন্যে তুলে বিছানামুখী হয়েছে টেরই পায়নি, পেল তখন যখন ঠোঁট জোড়া ছেড়ে প্রগাঢ় চোখে আশকারা চাইল গভীর কিছুর। লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলল সে, বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। নুবায়েত অবশ্য বুঝে নিল সবটা, সেই সঙ্গে একটু চিন্তাও হলো, আরও গভীরে যাওয়া কি ঠিক হবে? বাইরে বৃষ্টি কমে এসেছে, এদিকে হুঁশ নেই নুবায়েত বা শান্তির। তারা একে অপরকে পাওয়ার নিশে বদ্ধ উন্মাদ। জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে কাছে টানছে নুবায়েত। শান্তিও এ প্রথম কোনো পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দুজনের অনুভূতি টালমাটাল, মৃদু মৃদু কাঁপছে শান্তি। নুবায়েত ওর শাড়ি খুলতে ব্যগ্র, লজ্জায় অসহ্য শান্তি। শাড়ি খোলার পর নুবায়েতকে বাধা দিল সে, বাধা পেয়ে তাকে জড়িয়ে ধরল নুবায়েত। সারা মুখে আদরে স্পর্শে ভরিয়ে তুলল, শরীরের সুখ বোঝাতে ঘাড়ে গলায় অজস্র চোমর বর্ষণ নামালো। ছটফটিয়ে উঠল শান্তি, ফিসফিস করে বলল, নাফের। একই সুরে নুবায়েত বলল, খারাপ লাগছে? লাল টকটকে চোখে তাকালো শান্তি। সে দৃষ্টিতে এক পলক দেখে ওর বুকে মুখ ডুবালো নুবায়েত। মুহূর্তে ফোনের ভাইব্রেট শুনতে পেল শান্তি। নুবায়েত ততক্ষণে তার দেহের শেষ বস্ত্র দুটো খুলতে ব্যস্ত। ভারিক্কি নিঃশ্বাসের তোড়ে ভাইব্রেটের শব্দ নুবায়েত শুনতে না পেলেও মাথার কাছে হওয়াতে শান্তি শুনল। আলগোছে এক হাত বাড়িয়ে ফোন তুলতেই দেখলো স্ক্রিনে হেনা 3 লেখা, অর্থাৎ হেনার সিম 3টা। দুটো নাম্বার ব্লক করেছে সে, বাকি এটাই, তাই এটা আর ব্লক করলো না। নাফেরকে বারবার নির্লজ্জের মতো ফোন করা, হানিমুনে আছে জেনেও এত কিসের ফোন দেওয়া, তাও আবার এখন তারা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। মাথায় রাগ চড়ে গেল। রাগের বশীভূত হয়ে কলটা রিসিভ করে স্পিকার কমিয়ে বালিশের পাশে রেখে দিল। এরপর তাকিয়ে দেখল নুবায়েতকে, মৃদু স্বরে ডাকলো, নাফের। শান্তিকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে এনে গভীর স্বরে নুবায়েত বলল, বাধা দিও না শান্তি। লজ্জা মিশ্রিত হেসে মুখে গেল শান্তি। বরের কপালে চুমু এঁটে বলল, দিলাম না, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিলাম। তৃপ্তিময় হাসল নুবায়েত, ভেঙে ফেলল নিজের 28 বছরের কঠিন সংযম। শান্তির চোখ বেয়ে অশ্রু ঝরল, মুখে অস্ফুট চিৎকার। বালিশের পাশে ফোনের ওপাশের মানুষটা তখনও কল কাটেনি। শান্তিও ভুলে গেল তার কথা, সে কেবল বিভোর রইল স্বামী সোহাগে। বৃষ্টি স্নাত সকাল। রতনের মামা বাড়ির পাহাড়ি এলাকা থেকে ফিরে এসে বাড়ির পথে রওনা হলো নুবায়েত শান্তি। গাড়িতে পাশাপাশি বসে আছে দুজন। টুকিটাকি গল্প করতে করতে হঠাৎ নুবায়েত প্রশ্ন করল, তোমার এইম কি শান্তি? খুব আহ্লাদ বেড়েছে শান্তির, তাই আহ্লাদে গদগদ হয়েই উত্তর দিল, বিজনেস ওম্যান। গ্রেট। অবাক হয়ে তাকালো শান্তি, বলল, তুমি খুশি হয়েছো? এ প্রথম তুমি বলল শান্তি। নুবায়েত অভিভূত হয়ে জবাব দিল, বিজনেসম্যানের ওয়াইফের এইম বিজনেস ওয়ামেন হওয়ার বিষয়টা সত্যি চমৎকার। আচমকা মনে পড়েছে এভাবে শান্তি বলল, হ্যাঁ, তার জন্য আরো অনেক বছর অপেক্ষা করতে হবে, কিন্তু আমি এখন থেকেই কিছু করতে চাই। যেমন? নিজের পায়ে দাঁড়াতে চাই। আশ্চর্য হয়ে গেল নুবায়েত। এই বয়সে কেউ নিজের পায়ে দাঁড়ায় না, সবে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। পড়াশোনা আর বরকে ভালোবাসায় মন দাও। বায়না ধরার মতো করে নুবায়েতের বাহু চেপে ধরল শান্তি, বলল, তোমার বিয়ে হতে কি অনেক বড় ডিগ্রি লাগবে? তুমি এমনিতেই আমার ব্যক্তিগত নিজস্ব মানুষ। না না না, আমি আপনার অফিসেও সব সময় আপনার কাছাকাছি থাকতে চাই। বিস্মিত হলো নুবায়েত। সবেমাত্র তার পিএ হিসেবে অফিসে জয়েন করেছে হেনা। বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে সে, তাকে বাদ দিয়ে ঘরের বউকে না। শান্তি বাচ্চা মেয়ে, ওর এসব কথাকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না, তাই বলল, পাগলামি করো না শান্তি, পড়াশোনা শেষ করো, লাইফ পার্টনার থেকে বিজনেস পার্টনারও বানিয়ে নেব। আপাতত এসব ভূত মাথা থেকে বের করে দাও। মনে মনে ভীষণ রেগে গেল শান্তি। ওই হেনাফেনা অফিসে সর্বক্ষণ নাফেরের কাছাকাছি থাকবে, এটা সে সহ্য করতে পারবে না। নুবায়েতও রাজি হলো না, বলল, পড়াশোনা শেষ করো। তাছাড়া তোমার যা পড়াশোনা, এতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করলে অফিসে বাজে প্রভাব পড়বে, সমালোচনা হবে, লেখালেখিও হবে এটা নিয়ে। এর চেয়ে ধৈর্য ধরো কয়েকটা বছর। ইউ ডিজার্ভ বেটার বউ। অভিমানে মুখ ঘুরিয়ে বসলো শান্তি। আলতো হেসে নুবায়েত হাত বাড়ালো, জোর করে কাছে টানলো। নিশ্চুপ বসে রইল শান্তি।
আধ ঘন্টার ব্যবধানে ঢলে পড়ল গভীর ঘুমে। ঘুমান্ত বউকে বুকে আগলে জার্নি করল নৌবাদ। কানে কানে কেউ যেন এসে গেয়ে উঠল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।